চিরঘুমের দেশে চলে গেলেন বাংলা ভাষার একজন অভিভাবক, জাতির বিবেক, অধ্যাপক আনিসুজ্জামান। বাংলাদেশের জাতীয় শিক্ষক, 21 পদক প্রাপ্ত, ভারতের পদ্মভূষণ সহ আরও অজস্র সম্মাননায় ভূষিত। তার মৃত্যুতে বাংলাদেশ ও ভারতের বিদগ্ধ মহলে নেমে এসেছে শোকের ছায়া। তার স্মৃতিচারণা করতে গিয়ে বাংলাদেশের ডাক ও যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব মোস্তফা জব্বার মহোদয় বলেন, অধ্যাপক আনিসুজ্জামান তার পিতার স্থান নিয়েছিলেন। প্রফেসর আনিসুজ্জামান বাংলা সাহিত্যের শিক্ষক এবং আমি নিজে বাংলা সাহিত্যের ছাত্র। সুতরাং আমাদের সম্পর্কের গভীরতাটা খুব সহজেই অনুমেয়। তারপরেও আনিসুজ্জামান সাহেব হচ্ছেন কেমন মানুষ, যিনি বস্তুতপক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি যে শক্তি এখন কাজ করে, সেই শক্তির প্রতীক হিসেবে কাজ করেন। তিনি মুক্ত বুদ্ধির একজন প্রতীক হিসেবে কাজ করেন। আমরা এই রকম একজন মানুষকে হারিয়ে জাতিগতভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি কেবলমাত্র আমাদের জাতীয় অধ্যাপক ছিলেন না, তিনি আমাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে এই দেশে যারা মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের সকলের অভিভাবক ছিলেন। আমরা মর্মাহত, ব্যথিত এবং প্রফেসর আনিসুজ্জামানের অভাব পূরণ হবার মতন নয়। তিনি এই বয়স পর্যন্ত যতদিন সক্রিয় ছিলেন, ততদিন একবারে হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত এমন কোনো বিষয় ছিল না যার সাথে সম্পর্কযুক্ত থাকতেন না, যেটা সত্যিকার ভাবেই আমাদের এই জাতির জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে গেছে। আমরা বিশেষ করে যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে শিক্ষকের মর্যাদা কেবল দেননি, তাকে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মানুষের মধ্যে মর্যাদা দিয়েছে এবং সকল দিক থেকে যতটা সম্ভব ততটাই তার প্রতি মর্যাদা প্রকাশ করেছে। আমরা সমগ্র জাতি শোকাহত। আমরা প্রত্যাশা করব যে স্যারের বিদেহী আত্মার যেন শান্তি হয়। আর একটি কথা শুধুমাত্র বলতে পারবো, আমি তার ছাত্র হিসেবে এইটুকু বলবো যে তিনি একজন আদর্শ মানুষ। সকল দিক থেকে তাকে অনুসরণ করে যদি আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি তাহলে নিজেকে সার্থক মনে করব। তার দেখানো পথ, তার চিন্তা ভাবনা, তিনি যেটুকু প্রকাশ করে গেছেন, তার জীবদ্দশায় যে লেখালেখিগুলো করে গেছেন, তার সবগুলোকে আমরা চেষ্টা করব আমাদের নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে এবং তার মুক্ত বুদ্ধির, মুক্ত চিন্তার যাতে ধারক হতে পারে সেই চেষ্টাটা করব। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে ঋণটা একটু বেশি। আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বাংলা বিভাগের একটি পুনর্মিলনী ছিল এবং সেই পুনর্মিলনীতে আমি স্যারকে পেয়েছিলাম এবং আমার বাবা মা নেই, সুতরাং বাবা মার জায়গায় প্রণাম করার জন্য এই মানুষটিকে আমি পেয়েছিলাম এবং আমি আজীবন যতদিন বেঁচে থাকবো ততদিন আনিসুজ্জামান আমার অন্তরে বাস করবে। আমি তাকে পরম শ্রদ্ধার সাথে পিতৃতুল্য মানুষ হিসেবেই বিবেচনা করব। এবার বাংলায় শোক জ্ঞাপন করতে গিয়ে প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় বলেন, রাজনৈতিক কাঁটাতারের বেড়াজালের ঊর্ধ্বে উঠে উভয় দেশের বাঙালির মানসিক বিকাশের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন। অধ্যাপক আনিসুজ্জামানের
প্রয়াণে আমরা মর্মাহত এবং তার কৃতিত্ব কেবল শিক্ষক হিসেবে নয়, বাংলাদেশের মুক্তি সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছেন। আমাদের বাঙালির উভয় দেশেরই মানসিক বিকাশে, সখ্যতা স্থাপনে তিনি আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন। বিশেষ করে আমার মনে হয় যে কথা, যে যখন আবহাওয়া কলুষিত হওয়ার উপক্রম হয়েছিল, সেই সময় তিনি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। তিনি একাধিক পুস্তক রচনা করেছেন। তার শিক্ষণীয় বিষয়, বাংলা ভাষা উন্মেষের বিষয়, নারীর শিক্ষার বিষয়। তিনি কৃতিমান লেখক শুধু নন, তিনি আমাদের বিশিষ্ট বাঙালি একজন। অতএব তার অভাব পূরণ হওয়া সহজে সম্ভব নয়। তার মৃত্যুতে আমি গভীর দুঃখ প্রকাশ করি। বিশেষ করে তিনি আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে, বাংলা ওয়ার্ল্ড লাইফের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন এবং তার কাছ থেকেও আমরা সবসময় সহযোগিতা পেয়েছি। অতএব আমি আমার তার প্রতি শ্রদ্ধা জানাই। অধ্যাপক পবিত্র সরকার আনিসুজ্জামানকে দক্ষিণ এশিয়ার জাগ্রত বিবেক বলে অভিহিত করেন। তিনি বাংলাদেশ ও ভারতের বাঙালি মনন এবং মানসিকতার দিক নির্দেশ করেছেন। অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন এই দক্ষিণ এশিয়া উপমহাদেশের একেবারে জাগ্রত বিবেকের কণ্ঠস্বর। তাকে আমি শুধু একজন বিখ্যাত পণ্ডিত, গবেষক, বিশেষজ্ঞ হিসেবে দেখি না। তাকে দেখি যে বাংলাদেশ এবং পশ্চিম বাংলার কিংবা ভারতের যে বাঙালি চেতনা বা আন্তর্জাতিক যে বাঙালি চেতনা, তার যেন দিক নির্দেশ করতেন, সব জায়গায় সবসময় উপস্থিত থাকতেন। তার শান্ত এবং দীর্ঘ উপস্থিতিটাই আমাদের কাছে খুব মূল্যবান ছিল। বাংলা সাহিত্য সংস্কৃতি সম্বন্ধে তার অমূল্য গবেষণা নিয়ে বেশি কথা বলবার নেই, কিন্তু তাছাড়াও লন্ডন থেকে নানা দলিল দস্তাবেজ উদ্ধার করে প্রাচীন বাংলার সাংস্কৃতিক ইতিহাসে বা শেষ দিকে 1800 শতাব্দীর বাংলা সংস্কৃতির ইতিহাসে যে তথ্য তিনি উদ্ধার করেছেন তা দুর্মূল্য। তাছাড়া তিনি ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা এবং যে বাঙালির আত্মপরিচয়, বিশেষ করে পূর্ব বাংলার বাঙালি মুসলমানের যে আত্মপরিচয়ের একটা ব্যাপক ভিত্তি, যাতে হিন্দু, বৌদ্ধ সব রকম সংস্কৃতির যে একটা উপাদান আছে, এই আত্মপরিচয় নির্মাণে তিনি ছিলেন একজন বড় স্থপতি। ব্যক্তিগত সম্পর্ক তো ছিলই, তিনি আমার মাত্র 1 মাসের বড় হলেও আমার অগ্রজের মত। এই বয়সে অগ্রজের স্নেহ তো খুব পাই না, খুব বেশি মানুষ বেঁচে থাকেন না। তার কাছ থেকে স্নেহটা পেয়েছিলাম, সেটা আমার ব্যক্তিগত সুখ, জাতির সুখ, রাষ্ট্রের সুখ, উপমহাদেশের সুখ, সেই সঙ্গে আমাদের অনেকের ব্যক্তিগত সুখ। তার মতো মানুষ আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। বড় শূন্যতা তৈরি হল। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এই প্রয়াণকে জাতীয় বিপর্যয় বলে আখ্যা দেন। বর্তমান কোভিড আবহে তাঁর শেষ সময়ে ওনার পরিবারের পাশে দাঁড়াতে পারছেন না বলেও দুঃখ প্রকাশ করেন। উল্লেখ্য, অধ্যাপক আনিসুজ্জামান কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন। আমাদের জন্য একটা জাতীয় বিপর্যয় যে আমরা মনে হলো যে একেবারে অভিভাবক শূন্য হয়ে গেলাম। ডক্টর আনিসুজ্জামানের মতো এই মাপের মানুষ বাংলা সাহিত্য, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিতে আর নেই এবং সকল কাজে তিনি আমাদের মাথার উপরে ছিলেন, আমাদের একটা বড় আশ্রয় ছিলেন।
আজকে এমনই একটা পরিস্থিতি এই করোনা ভাইরাসের কারণে যে আমরা যে তাকে শেষবারের মতো গিয়ে শ্রদ্ধা জানাবো সেই সুযোগটাও হচ্ছে না। এই যে আমরা তার পরিবারের পাশে দাঁড়িয়ে বলবো যে তাদের সঙ্গে আমরা সমদাতি, সেটা তো আমরা সুযোগ পাচ্ছি না। এটা আমাদের একটা বড় মর্মবেদনা। তবে আমি মনে করি ডক্টর আনিসুজ্জামান আমাদের সকল সাহিত্য সংস্কৃতি তো বটেই, সকল গণতান্ত্রিক সামাজিক আন্দোলনে একটা নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের আদর্শ বিরূপ অবস্থার মধ্য দিয়ে ধরে রাখার ক্ষেত্রে যে সংগ্রাম, তারপরে এই সাম্প্রদায়িকতা বিরোধী এবং সংগ্রাম, জঙ্গিবাদ বিরোধী যে সংগ্রাম, তাকে সবসময় তিনি অকুত ভয়ে নেতৃত্ব দিয়েছেন। আমরা তাকে সামনে দেখে উজ্জীবিত হয়েছি, আমরা এগিয়ে গেছি। সুতরাং আমরা এখন মনে হচ্ছে যে কার পেছনে আমরা দাঁড়াবো, এমন মানুষ আমাদের আর নেই আমাদের বাংলাদেশে যাকে আমরা সত্যিকার অর্থে শ্রদ্ধা করতে পারি। এবং আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি যে তার কাছাকাছি মেধা, মনন, প্রজ্ঞা এবং এসবের মানুষ বাংলাদেশে আর রইল না। সুতরাং আমরা তার মৃত্যুতে সবাই শোকাভিভূত। সকল মানুষ, আজকে বাংলাদেশের সকল টেলিভিশন চ্যানেলের শীর্ষ সংবাদ হচ্ছে তার প্রয়াণ। এবং মানুষ সত্যিকার অর্থেই, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলেই তার মৃত্যুতে শোক জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তো তার সরাসরি ছাত্রী এবং তিনি সবসময় তার কে শ্রদ্ধা করেছেন, তার খবর নিয়েছেন। এই যে শেষে কম্বাইন্ড মেডিকেল সিএনএইচ নেয়ার জন্যও সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই হয়েছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত তাকে আর ধরে রাখতে পারলাম না। আমরা সকল জাতি, পুরো জাতির সঙ্গে মিলে আমিও তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মঞ্চ ও চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক নাসিরুদ্দিন ইউসুফ বললেন, গত 4 দশক ধরে তার জীবনে অধ্যাপক আনিসুজ্জামানের অনিবার্য উপস্থিতির কথা। আমরা মানে গত 4 দশক ধরে যেভাবে পেয়েছি, আমি অন্তত আমার জীবনে এটা অনিবার্য উপস্থিতি ছিল তার আমার জীবনে। এবং সেটা আমার ব্যক্তি থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক 4টি ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল। এবং ওনার যে আপাত্ত স্নেহ, ওনার যে ভালোবাসা, ওনার যে মেধা, যে অভিজ্ঞতা জীবনের, ওনার যে বিশ্লেষণী ক্ষমতা, ওনার যে জীবনকে, রাজনীতিকে, সমাজকে, দেশ রাষ্ট্রটাকে, মুক্তিযুদ্ধকে সবকিছু মিলিয়ে উনি একটা যে ক্ষুরধার চিন্তার স্রোত তৈরি করেছিলেন, সেটা আমাদেরকে সংক্রমিত করেছিল। এবং আমরা একেবারেই তাকে ছাড়া কোনো কিছু গত অন্তত 3 দশকে করেছি বলে মনে পড়ে না। আমাদের সমস্ত কাজের জন্য কোনো সূত্র নিতে গেলে আমরা আগে ছেলে বাসায় ছুটে গেছি, স্যার কি করবো, কিভাবে করবো, এটা করা ঠিক হচ্ছে কিনা, তার পরামর্শ, নির্দেশ, এই কাজগুলি করবে, এই কাজগুলি করবে না। এবং বিমত করার সাহস স্যারের সাংঘাতিক ছিল। আমাদের সাথে বিমত করেছেন, তার নিজের সরকারের সাথে বিমত করেছেন, অর্থাৎ বর্তমান সরকারের সাথে অনেকটা বিমত, যেখানে করার কথা সেখানে করেছেন, যেখানে সমর্থন করার কথা সমর্থন করেছেন। আমার কিছু জিনিস মনে আছে, বললে সুবিধা হবে সবার বুঝতে। আমাদের যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চে তাকে একবার আমি আসতে বলেছিলাম, স্যার যদি আপনি একটু আসেন আমাদের বললো যে আমি আসতে পারি, কিন্তু একটা শর্তে, সেটা হচ্ছে আমাকে, আমি যা ভাবি তা আমাকে বুঝতে দিতে হবে। তো সবাইকে আমি বললাম, আমাদের তরুণ বন্ধুরা তখন যারা গণজাগরণ মঞ্চে তারা বলে ভাবছিল কোনো অসুবিধা নেই, নিয়ে আসে।
তো স্যারকে নিয়ে আসলাম। স্যার অসাধারণ ভাবে বললেন যুদ্ধ অপরাধীদের ব্যাপারে, মানবতা বিরোধী এবং এই যে প্রথম সংশোধনী বা আমাদের সংবিধান রচনার ক্ষেত্রে তোমার মূল ভূমিকা আছে। বঙ্গবন্ধু নির্দিষ্ট বাংলায় সংবিধান রচনা তিনি করেছিলেন, ইংরেজিতে কামাল হোসেন অনুবাদ করেছিলেন। অনেকে ভাবে অনুবাদ হয়েছে না, অনুবাদ হয়নি। বাংলাতে আলাদা লেখা হয়েছে, ইংরেজিতে আলাদা লেখা আছে, তিনটাকে মাঝখানে রাখা হয়েছে। এই ভাবনার উপরে, এই চেতনার উপরে হবে। যেমন ধরেন সেকুলারিজমের বাংলাটা ইংরেজিতে বললো, বাংলায় বললো ধর্মনিরপেক্ষ ইংরেজিতে, এরকম হয়েছে হয়তো, এটা অনুবাদ হয়নি। এখন সেখানে কিন্তু প্রথম সংশোধনী ছিল যে যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারটা নিশ্চয়তা দিয়েছিল আমাদের সংবিধান। সেটি কিন্তু এত বছর পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু সে কাজটি করলেন। আমরা গণজাগরণ মঞ্চের আন্দোলন করেছিলাম, সেটা ফল হিসেবে আমরা পেয়েছিলাম। স্যার সেই গণজাগরণ মঞ্চে এসেছিলেন, এসে প্রতিদিন খোঁজ রাখতেন আমার থেকে। তারপরে সেদিন এসে যেমন দাঁড়িয়ে তিনি অসাধারণ ভাবে যুক্তিগুলি দাঁড় করেন, কেন বিচার হওয়া উচিত, মানবতা যদি অন্যায় করেছে রাজাকার আলবদররা তাদের বিচার হচ্ছে, এসব বলে চলে সংক্ষিপ্ত বলতেন। আপনারা জানেন উনি খুবই সংক্ষিপ্ত বলতেন, 5 মিনিটের বেশি বক্তৃতা দিতেন না। তো উনি বললেন যে কিন্তু তোমরা যে ফাঁসি 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 চাই বলছো, আমি এটার সাথে একমত না। কারো ফাঁসি হবে, কারো ফাঁসি হবে না। আমাদের দাবির মুখে আদালত যে বিচার প্রক্রিয়া শুরু করবে সেটি আমাদের সাফল্য হবে। আদালত যে রায় দিবে সেই রায় আমাদের মানতে হবে। এই কথা বলার মতো সাহস তাদের ছিল, তিনি বলেছিলেন। আরেকটি বিষয় বলি যে যখন বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো, তখন আমরা খুবই আনন্দ উল্লাস করেছি ঢাকায় সবাই মিলে, এবং পত্র পত্রিকায় আমাদের সভা হয়েছে অনেক, শহীদ মিনারে সব জায়গায়। আমরা তখন স্যারকে পত্র পত্রিকা মিডিয়া থেকে জিজ্ঞেস করা হলো যে আপনার মতামত কি, আপনি কি মনে করেন বিদেশির এই জড়িতে। উনি বলেন যে আমি অবশ্যই খুশি হয়েছি, তবে আমার মনে হয় রবীন্দ্রনাথ 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু বিশ্বে কিন্তু রবীন্দ্রনাথ। এই কথা বলাতে অনেকে তার প্রতি অসন্তুষ্ট হয়েছে, কিন্তু তিনি তা মনে করেন। আমি যদিও স্যারকে বলেছিলাম যে স্যার, বঙ্গবন্ধু বাঙালিকে একটা রাষ্ট্র দিয়েছে, একটা রাষ্ট্র পরিচয় দিয়েছে বাঙালি। সেটি নিজের মতো করে স্বাধীনতার মুক্তি দিয়েছে একটা জাতিকে, সেইটা কি আপনি দেখবেন না বলে সেটা দেখিয়ে তো বলছি। উনি তো নিশ্চয়ই, কিন্তু রবীন্দ্রনাথ তো বাঙালি বিশ্ব দর্শন। রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে বাঙালি বিশ্বে বাঙালি হয়েছে, আর বিশ্বের অন্য মানুষরা বাঙালিকে চিনেছে। এবং রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্রনাথের শিল্পতত্ত্ব, রবীন্দ্রনাথের নন্দন তত্ত্ব একেবারেই বাঙালি এবং বিশ্ব মানব দুটাকে এক করেছিল। বাঙালি মানুষ, বিশ্ব মানুষ, এবং সম্ভাব্য বিশ্বে এই যে আজকে করছিলাম যে চমস্কি এবং স্যান্ডি বার্নার তারা একটা সংগঠন করেছে, যেটা আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পরে, আপনাদের মনে আছে। তো সেইরকম একটা জায়গায় কিন্তু স্যার, আমি মনে করি কি স্যারের কথা বলতে গেলে একটি কথা বলবো, সেটা হচ্ছে আমরা যেমন রাজনীতিতে শেখ হাসিনার উপর সম্পূর্ণ নির্ভরশীল, তেমনি করে আমরা সংস্কৃতি, বাঙালি বাংলাদেশ সংস্কৃতি এবং সমাজ, এই দুটো ক্ষেত্রে আমরা আনিসুজ্জামানের উপর নির্ভরশীল ছিলাম। তিনি আমাদের অভিভাবক ছিলেন। সুতরাং তিনি আমাদের সমাজ সংস্কৃতির অভিভাবক। তিনি চলে গেলেন, এই চলে যাওয়ার মধ্যে দিয়ে বাংলা ভাষাভাষী মানুষ যেখানে থাকি না কেন তাদের জীবনে একটা অপূরণীয় ক্ষতি হলো। তাদের চিন্তার জগৎ প্রসারিত করা, তাদের ভাবনাটাকে সংহত করা এবং তাদেরকে সাহসী করে তোলার জন্য আনিসুজ্জামানের ছোট ছোট বাক্যে লেখা, নানা লেখা সবসময় আপনাদেরকে উৎসাহ দিয়েছে। আমাদের তো সরাসরি সাক্ষাতে, আমাদের আন্দোলনে, মিছিলে, সংগ্রামে, শহীদ মিনারে, শাহবাগে, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি, রাজশাহীতে আমরা কোথায় পাইনি স্যারকে। রবীন্দ্রনাথের সেই আমাদের কুষ্টিয়ার লালনের ওখানে, রবীন্দ্রনাথের ওখানে, শাহজাদপুরে, এই মানুষটি এমন ভাবে ব্যাপৃত ছিল পুরো বাংলার জাতীয় সংস্কৃতি এবং সামাজিক আন্দোলনের সাথে।
সেই আসলে এখন তার অনুপস্থিতিতে আমার যেটা কালকে ছিল মনে হচ্ছিল যে এখন কার কাছে যাবে, যে বললো যে স্যারটা লিখেছি এটাকে আপনি সম্মত না, আপনি অন্য হাতে কিছু চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করলেন, আমরা তারপর সেটা ছাপতে দিলাম, এরকম ভাবছি। এরকম একটা কাজ করবো, একটা মিছিল করবো, বা এরকম একটা সেমিনার করবো, বা এরকম একটা সাহিত্য আলোচনা করবো, বিষয়টা ঠিক আছে কিনা স্যার দেখে দিতেন, বলতেন। যে কোনো বিষয় নিয়ে, সেটি সাম্প্রদায়িকতা নিয়ে হোক, সেটা মুক্তিযুদ্ধ নিয়ে হোক, সেটা বিশ্ব মানবতার মুক্তির সংগ্রামের জায়গায় হোক, বিশ্ব সাহিত্য নিয়ে হোক, বাংলা সাহিত্য নিয়ে হোক, বাঙালি মুসলিম সাহিত্য নিয়ে তার যে বড় কাজ আছে সেটা নিয়ে হোক, রবীন্দ্রনাথ নিয়ে নিশ্চয়ই রবীন্দ্র বিশারদ তিনি ছিলেন, নজরুল নিয়ে, মানে একটা ব্যাপক মহাপুরের মতো ছিলেন আনিসুজ্জামান। তার তার সেই ছায়ায় আমরা বেড়ে উঠেছি, ক্রমশ বেড়ে উঠেছি। এখন সেই আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? আসলে এর আগে কবি চৌধুরী ছিলেন, ফয়েজ আহমেদ ছিলেন, সত্যি কথা বলি, কিন্তু আনিসুজ্জামান স্যারের পরে আমি পূর্ব বাংলার অন্তত সেরকম একজন মানুষ দেখি না। আমি যে নিশ্চিতভাবে পশ্চিমবাংলায় সংখ্যাগরিষ্ঠ পাই, কিন্তু পূর্ব বাংলায় আমি দেখি না, এটা আমি বলতে পারি। সুতরাং আমরা পূর্ব বাংলার মানুষের খুবই বড় একটি সংকটের সম্মুখীন হবো করোনা উত্তরকালে। কারণ নতুন সংস্কৃতি আসবে, নতুন কর্মতৎপরতা হতে হবে, নতুন কৌশল হতে হবে। সেখানে একজন অভিভাবকের প্রয়োজন ছিল আমাদের। হ্যাঁ, কারণ এই সংস্কৃতিকে ব্যবহার করেই তো আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবো, মানুষগুলোকে এগিয়ে নিয়ে যাবো, সাহিত্য সংস্কৃতি এগিয়ে, রাজনীতি এগিয়ে। সেখানে মৌলবাদী রাজনীতি আছে, সেখানে জঙ্গি গোষ্ঠী আছে, ইসলামী, তাদের বিরুদ্ধে কি ধরনের কাজ আমাদের করতে হবে, কতটুকু কৌশলে যেতে হবে, কতটুকু সংঘাতে যেতে হবে, সবকিছু আবিষ্কারে উপস্থিতি ছিল সব সিদ্ধান্তের সময়। সামাজিক শক্তির সাথে এবং সাংস্কৃতিক শক্তির সময়ের সাথে তার যোগাযোগটা ছিল, তার উপস্থিতির সাথে ছিল। এটি এখন একটা বড় সংকটে পড়বে এবং সামগ্রিকভাবে বাংলাদেশ একটা বড় শূন্যতার সৃষ্টি করে। একুশের পদকপ্রাপ্ত কবি হবিবুল্লাহ সিরাজি এই বিয়োগ বাঙালি জাতির ক্ষতিরূপে বর্ণনা করেন। সাথে সাথে এও বলেন এটি ওনার ব্যক্তিগত শোক। এই মুহূর্তে আমাদের যে ক্ষতিটি হলো সেটি বুঝতে আমাদের সময় লাগবে, তবুও তার এই প্রয়াণের ক্ষণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এটুকু বলা যায় যে পিতা হারালে, ভ্রাতা হারালে, বন্ধু হারালে এবং সবচেয়ে বড় কথা একজন স্বজনকে হারালে যে ব্যথা মানুষ পায়, বাঙালি জাতি সর্বোপরি বাংলাদেশের মানুষ আজ সেই অবস্থানে এসে দাঁড়িয়েছে। আমাদের দুর্ভাগ্য, আমরা সারা পৃথিবীময় একটি মহামারী কোভিড-19 ভেতর দিয়ে যাচ্ছি। আমরা কেউ এর থেকে বাঁচতে পারিনি এবং দুঃখজনক হলেও সত্য, আমাদের প্রিয় অধ্যাপক, জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানও তার থেকে বাঁচতে পারলেন না। সর্বশেষ তার মৃত্যুর পরে ধরা পড়ল যে তিনি কোভিড-19 আক্রান্ত ছিলেন। তার চেয়ে দুঃখজনক এটা, তার শেষ সম্মান জানানোর জন্য আমাদের যে অংশটুকু আমরা উন্মুক্ত করতে পারতাম, নিবেদন করতে পারতাম, তা থেকে বঞ্চিত হচ্ছি এই করোনা ভাইরাসের কারণে। এটি আমাদের জন্য দুঃখের শুধু নয়, আমাদের জন্য পরিতাপেরও বটে। তাই বলছি, আমি দাপ্তরিক কাজে বাংলা একাডেমির সঙ্গে 2018 সালের 20 ডিসেম্বর থেকে যুক্ত আছি। আর স্যার অধ্যাপক আনিসুজ্জামান সেই গত শতকের শেষ ভাগ থেকে আজ অবধি বাংলা একাডেমির সঙ্গে যুক্ত ছিলেন সভাপতি হিসেবে। অতএব আমার কার্যকালের ভেতরে তাকে যেটুকুন পেয়েছি তার কাছ থেকে পিতার আশ্রয়, পেয়েছি তার কাছ থেকে ভাইয়ের আশ্রয়, বন্ধুর আশ্রয় এবং সহযাত্রীর শুভেচ্ছা। এটুকু কোনো মতেই ভোলার নয়। আমি কখনো ভুলতে পারবো না একজন আনিসুজ্জামান যখন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্য কাজ করেন। একজন আনিসুজ্জামান যখন ক্লাস কক্ষে তার ছাত্রের
শিক্ষার জন্য নিজেকে নিবেদন করেন। একজন আনিসুজ্জামান যখন বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য তার জীবন উৎসর্গ করেন। এবং মানুষ সবসময় আসে না। আমরা বাংলাদেশের মানুষ তথা সার্বিকভাবে বাংলা ভাষাভাষী মানুষ তথা সারা পৃথিবীর মানুষের একটি অংশ হলেও এভাবে ভাববো আনিসুজ্জামানেরা যেন তাদের প্রতি সম্মান পায়। তাদের কাছে আমরা এটুকু দাবি অন্তত করব, অধ্যাপক আনিসুজ্জামান যেন তার মৃত্যু পরবর্তী যে সমস্ত কার্যক্রম আমাদের করা উচিত যেহেতু করতে পারিনি, এই দায়বোধ থেকে যেন পরবর্তীতে তার প্রতি আমরা নিষ্ঠাবান থাকি, তার কর্মের প্রতি নিষ্ঠাবান থাকি, তার যজ্ঞের প্রতি নিষ্ঠাবান থাকি। আনিসুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানানো, তার প্রতি কৃতজ্ঞতা জানানো, জাতির বিবেকের প্রতি আমাদের ভালোবাসা এবং শুভেচ্ছা জানানো শুধু নয়, মঙ্গলের প্রতি আমাদের নিবেদন জানানো, নিবেদনও যেন একটি বড় বিষয়। অধ্যাপক আনিসুজ্জামান তার পরলোকে শান্তিতে থাকুন। বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশের প্রেস ইনস্টিটিউটের দায়িত্বাধীন মহাপরিচালক জাফর ওয়াজেদ তাঁর শোক বার্তায় বলেন, প্রফেসর আনিসুজ্জামানের আদর্শ নিজের জীবনে অনুসরণ করতে পারলে নিজেকে সার্থক বলে মনে করবেন। তার মৃত্যু বাংলাদেশের জন্য, বাংলা সাহিত্য সংস্কৃতির জন্য এক অপরিণীয় ক্ষতি। আমরা একটা বিশাল ক্ষতির মধ্যে ছিলাম, কারণ তিনি আমাদের আধুনিক মনস্ক করেছিলেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের শিক্ষার গুণগত মান উন্নয়নে তিনি অবিস্মরণীয় অবদান রেখেছেন। বিমান অধ্যাপক, মননশীল প্রাবন্ধিক, সমাজ হিতৈষণায় নিবেদিত, সর্বজন প্রিয় ব্যক্তি ছিলেন আনিসুজ্জামান। এবং আমি ভাগ্যবান যে আমি ওনার সরাসরি ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, এবং আমরা মুগ্ধ হয়ে তার ক্লাসের তার মুগ্ধ হয়ে তার পড়া শুনতাম। আরো যেটা হয়েছে, আমরা আনিসুজ্জামানকে যেভাবে দেখে এসেছি স্বাধীনতার পূর্বাপর সময়ে, তাতে তিনি জাতির বিবেক সম এই মানব ছিল, মানবকে আমরা মনে করি তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর। মুক্তিযুদ্ধের দিনগুলির প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অংশগ্রহণকারী তিনি। এবং যুদ্ধ শুরুর সময় তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরে এপ্রিলের শেষে আগরতলা হয়ে পৌঁছেন কলকাতায়। প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে তিনি কাজ করেছেন। আবার বহুবিধ সাংগঠনিক বন্ধনের সুবাদী ছিলেন, নানা পর্যায়ে কর্মব্যস্ত। ফলে তার ব্যক্তি অভিজ্ঞতার একটা ধারা বিশাল। আমরা দেখতে পাই আমার প্রিয় শিক্ষক, একজন দেশের একজন বরেণ্য শিক্ষাবিদ, লেখক, গবেষক, ভাষা সংগ্রামী, 52 ভাষা আন্দোলনে তার যথেষ্ট অবদান ছিল। তিনি জন্মেছেন কলকাতায়, পরবর্তী সময় তিনি ঢাকায় চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক গ্রহণ করেন। এবং বাংলাদেশের ইতিহাসের সব পরতে আমরা ডক্টর আনিসুজ্জামানকে পাই। আমাদের মুক্তিযুদ্ধে যেমন পেয়েছি, মুক্তিযুদ্ধে তিনি বিশাল ভূমিকা রেখেছেন। কলকাতার বিভিন্ন জায়গায় তিনি সেমিনার করেছেন। তার বাইরেও তিনি দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ ছিলেন। এবং যে জিনিসটি আমরা সবসময় তার কাছে পেয়ে এসেছি সে হচ্ছে আধুনিক মনস্কতা। এবং এত মেধাবী ছিলেন যে মাত্র 25 বছর বয়সে পিএইচডি করেছিলেন বাংলা সাহিত্যে মুক্তির মানুষ নাম। এবং তিনি বাংলা গদ্যর সে আরো 17 শতকে বাংলা গদ্য আবিষ্কার করেন। লন্ডনে গিয়ে তিনি পিএইচডি করার সময় বাংলা গদ্যের অনেক তথ্য তিনি বের করে নিয়ে এসেছিলেন, যেগুলি আমাদের জন্য অত্যন্ত, বাংলা ভাষার জন্য অত্যন্ত গুরুত্ববহ। এবং আমরা স্বাধীন বাংলায় দেখি তাকে এই সবচেয়ে বড় যে কাজটি করেছেন তিনি হলেন আমাদের যে সংবিধান মার্চ হিসাবে প্রণীত হয়েছে যুদ্ধের ঠিক 11 মাসের মাথায়, সেই সংবিধানটি
বাংলা অনুবাদের কাজ এই ডক্টর আনিসুজ্জামান স্যারই করেছিলেন। এই ভূখণ্ডে ধরুন পূর্ববঙ্গের কথাই বলি, ধর্মচিন্তা ও মৌলবাদ বিরোধী নানা আন্দোলনে ডক্টর আনিসুজ্জামানের ছিল সক্রিয় ভূমিকা। এমনকি স্বৈরাচার বিরোধী আন্দোলন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, স্বাধীনতার পূর্বাপর সময়ও আয়ুব বিরোধী আন্দোলন, ইয়ে বিরোধী আন্দোলন, সেগুলোতে যেমন ছিলেন, আমাদের এখানে জিয়াউর রহমান এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ ভূমিকা ছিল। এমনকি মৌলবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, ৭১-এর যুদ্ধাপরাধী পরাজিত শক্তির বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যে গণ আদালত গঠিত হয়েছিল, তিনি তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং সারা দেশের মানুষের কাছে তিনি ছিলেন একজন আদর্শবান মানুষ। আজকের এই করোনা কালে আমরা স্বাস্থ্য দেখতে যেতে পারিনি হাসপাতালে, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আর এই দুর্যোগের মুহূর্তে তার চলে যাওয়া জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার দেশপ্রেম, আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের পাথর হয়ে থাকবে বলে আমি মনে করি এবং আমি তার ছাত্র হিসেবে নিজেকে গৌরবান্বিত মনে করি যে তিনি যে পথ দেখিয়ে দিয়েছেন তা আমরা সেই পথেই চলতে চাইব। এবং তার যে বৌদ্ধ, আমরা আপনারা যদি তার একটা ভাগ্যবান যে তিনি তার জীবনে ৩ খণ্ডে লিখে দিয়েছেন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে তার একটি গ্রন্থ রয়েছে আমার ৭১, সেখানে তার কলকাতার পটভূমির বহু ঘটনা রয়েছে, সেসব অনেকের নাম টাম আমরা পাই। আবার তিনি সে কলকাতায় জন্ম, কলকাতায় বড় হওয়া, তারপরে ঢাকায় চলে আসা, এইসব দিক দিয়ে তার ৩টি গ্রন্থ রয়েছে আত্মজীবনী। তিনি তার আত্মজীবনী লিখে দিয়েছেন। লেখার ধারটা এরকম যে তার গদ্য ভাষা ছিল অসাধারণ। অন্তরঙ্গ ভঙ্গিতে ব্যক্তিগত অবলোকনের ছবি তিনি মেলে ধরতেন এবং তার ৩টি গ্রন্থ মানে জীবনী গ্রন্থগুলি নিছক স্মৃতিকথা সীমিত ছিল না, তা বহুমাত্রিক ইতিহাসের অনন্য আকর বলা যায়। এবং তার কলকাতা মানে ২ বাংলা জুড়ে ডক্টর আনিসুজ্জামান ছিলেন একজন মহৎ মানুষ এবং ভারত সরকারও তাকে খেতাব দিয়ে সম্মান করেছেন। বাংলাদেশে তিনি ২১ পদক, স্বাধীনতার পদক পেয়েছেন, বাংলা একাডেমি পদক পেয়েছেন। এবং ডক্টর আনিসুজ্জামান বোধহয় আমাদের শেষ বাতিকর। শিক্ষার ক্ষেত্রে আমরা যে নামগুলোকে এক বাক্যে উচ্চারণ করতে পারি, ডক্টর আনিসুজ্জামান তার শেষ প্রদীপ বলে আমি মনে করি। কারণ ডক্টর আনিসুজ্জামানের পরে আমরা তেমন কোন শিক্ষক নেই যাদের নাম আমরা এক বাক্যে উচ্চারণ করতে পারি। দেশের মানুষ যাদের বাক্যের জন্য তাকিয়ে থাকে, যাদের সিদ্ধান্ত, চিন্তা চেতনার দিকে তাকিয়ে থাকে, সেরকম মানুষ আমরা হারিয়েছি। আমরা মনে করি ডক্টর আনিসুজ্জামান শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গেও তার একটা অবস্থান রয়েছে, সেখানেও তিনি প্রচুর লেখালেখি করেছেন। ৭১-এ করেছেন, তার আগেও করেছেন, পরেও করেছেন এবং পশ্চিমবঙ্গের শিল্প সাহিত্য সাথে সংযোগ ছিল। তিনি প্রচুর পড়াশোনা করতেন, এপার ওপার দুপারের সাহিত্যই তিনি পড়েছেন। এবছর অমর ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবসে জীবন্ত কিংবদন্তি বাংলাদেশের জাতীয় অধ্যাপক স্যার আনিসুজ্জামান কলকাতার প্রেস ক্লাবে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড পরিচালিত একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যোগ দেবেন। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে ওই দিন সময়ের আগেই ঢাকার বাংলা একাডেমিতে পৌঁছে গিয়েছি। তখন সেখানে অমর ২১শে বইমেলা চলছে। সেই বইমেলার জনজোয়ার আছড়ে পড়েছে একাডেমি চত্বরে। স্যারের কক্ষে এসে তার সচিবের কাছে জানলাম স্যার বইমেলা চত্বরের মঞ্চের অনুষ্ঠানে রয়েছেন। সচিব সাহেব এও বললেন ওনাকে পেতে চাইলে মঞ্চ থেকে সরাসরি সঙ্গে করে নিয়ে আসুন, না হলে অন্য কেউ আবার অন্য কোনো মঞ্চে নিয়ে চলে যাবেন। তার পরামর্শ মতো সেই মঞ্চে পৌঁছে দেখি তখনও অনুষ্ঠান চলছে। দৃশ্যত খুব অসুস্থ মনে হচ্ছিল। বক্তৃতা শেষ হতে ধরে ধরে ওনাকে নামিয়ে আনা হলো। আমিও সেই দলে যোগ দিলাম। ওনাকে বললাম আমি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড থেকে আসছি। শুনে হেসে বললেন তোমাদের জন্যই তো অপেক্ষা করছি। স্বাভাবিকভাবে আশ্বস্ত হলাম। তারপর বাংলা একাডেমির ৪ তলায় এসে উনি প্রথমে আমায় ডাকলেন জলযোগের আসরে। বললেন আগে কিছু খেয়ে নাও,
তারপর আলাপ করিয়ে দিলেন উপস্থিত সমস্ত গুণীজনদের সঙ্গে। এরপর শুরু হয় ভিডিও কনফারেন্স। সম্ভবত শ্রদ্ধেয় আনিসুজ্জামান সাহেব রয়েছেন এখানে। আপনাকে আমাদের প্রণতি জানাই, বিশেষত এই বিশেষ দিনে আপনি সমগ্র বাঙালির অভিভাবক আজকে। আপনার জন্য কোনো বেড়া নেই, কোনো কাঁটাতার নেই। বাংলা ভাষা বর্তমানে যাদের অভিভাবক বলে মনে করে, যাদের বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস, তারা সকলেই আপনার নেতৃত্ব, আপনার অবদান, আপনার যে প্রয়াস সেটিকে সম্মান জানাচ্ছি। এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, দর্শক আসনেও যারা বসে আছেন এখানে সমাজের বাংলা ভাষার মধ্যে গুণমান্যতার যে বোধ, এটা কারণ কি এবং এটাকে দূর করার জন্য কি করা যায়? আমার নিজের একটা মনে হয়েছে আমরা সকলেই আমাদের নামটা লিখতে গেলে কোথায় ইংরেজিতে লিখি কেন? এই গুণমান্যতা আমাদের মধ্যে কাজ করে কেন? এর পাশাপাশি আরেকটা চিত্র আছে। যদি বিদেশের কথা বলি, পশ্চিমবঙ্গে কি বাংলাদেশে নাগরিক মধ্যবিত্ত সমাজে ইংরাজি মাধ্যমে ছেলে মেয়েদের পড়ানো। স্যারের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, একটু কথা বলেই হাঁপিয়ে উঠছিলেন। ওই মানুষটিকে এমনভাবে কথা বলানোর জন্য আমার অপরাধী লাগছিল। সংক্ষেপে বক্তব্য রাখলেন। আমি এইভাবে কথা বলানোর জন্য ক্ষমা চাইলাম। উনি বললেন, কথা দিয়েছি তাই আছি। এরপরে কিছু ব্যক্তিগত কুশল বিনিময়। মহিরুহের কাছে বসে থাকলে যেমন অনুভূতি হয়, তেমনি কিছু উজ্জ্বল মুহূর্ত সঞ্চয় করে রাখলাম সারা জীবনের জন্য। আজ বিদায়ের এই দিনে এই মহাজীবনকে আমার প্রণাম জানাই।